রেডিও মিলনের আজকের নিবেদন দেবদত্ত চট্টরাজের কাহিনী দেবতা নই আমি অসুর। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM। লেখক শ্রী দেবদত্ত চট্টরাজের আরও 3টি কাহিনী নিয়ে পূর্বে আমরা অডিও রূপান্তর করেছি। দেবী বাস্তেটের পোষ্য, সব যাত্রী এবং তিব্বতের রক্তহীন। দেবতা নই আমি অসুর এই লেখকের লেখা চতুর্থ গল্প, যা আমরা পরিবেশন করতে চলেছি। পূর্বের 3টি গল্প না শুনে থাকলে এখনই শুনে ফেলুন। ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকলো। শুরু হচ্ছে দেবদত্ত চট্টরাজের কাহিনী দেবতা নই আমি অসুর। হে নন্দদুলাল, এ আপনার কেমন লীলা! যেথা আপন ভ্রাতাকে গোপন করিতে হয় আপনার। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো মশাই। বলি, এই যে ছোকরা, বলছি থিয়েটার কি প্রথম নাকি? আগে স্যার। সোনালি ফ্রেমের চশমার ভেতর থেকে ডিরেক্টর ত্রিনাথ বাবু তখন সুচারু দৃষ্টিতে প্রভাতকে জরিপ করছেন। কয়েকদিন হলো ছেলেটার অভিনয় দেখেছেন। ছেলেটা দলে নতুন, তারপর সে এসেছে কোন এক নাম না জানা গ্রাম থেকে। তাই প্রথম যেদিন সে আসে সেদিনই মুখখানা পানসে হয়ে গিয়েছিল ত্রিনাথ বাবুর। অবশ্য তিনি খুশি না হলেও বিশেষ কিছুই করতে পারেননি। গত বছর এই থিয়েটার গ্রুপেরই গ্রুমিং নিউ ফেস ওয়ার্কশপে ছেলেটা বিভীষণের রোলে একেবারে ফাটিয়ে দিয়েছিল। তাই কোনোভাবে ওর অভিনয়ের কথা থিয়েটার গ্রুপের ম্যানেজিং বডিতেও নাকি পৌঁছে যায়। তারপর আর কি, সোজা বল্লভপুর থেকে মহানগরের সেরা থিয়েটার গ্রুপ শাম্বোতে এন্ট্রি। ভাবা যায়? ছেলেটা যে মোটের উপর খারাপ না, সে কথা অস্বীকার করা যায় না। কিন্তু এমনটা কিভাবে সম্ভব? আজ অবধি কোনো অভিনেতা আমার শিক্ষা না পেয়ে এই থিয়েটার গ্রুপে চান্স পায়নি। লক্ষ লক্ষ টাকা দিয়ে নামি দামি সব একাডেমিতে হতে দিয়ে পড়ে থাকলেও শাম্বো থিয়েটারে একটা ছোট রোল পাওয়া যায় কিনা বলা মুশকিল। আর এই ছোকরা কিনা। ত্রিনাথবাবু মনে মনে বিরক্ত হলেও প্রকাশ্যে কিছু বলতে পারেন না। বর্তমানে থিয়েটারের যা অবস্থা, তাতে শ্রীকান্ত আগরওয়ালের টাকা ছাড়া এতদিনে শাম্বো থিয়েটার হয়তো হেরিটেজ হয়ে যেত। থিয়েটারের জন্য এমন টান সত্যি বিরল। তাই আজ ত্রিনাথবাবু তার সৃষ্টিকে বাঁচাতে পেরেছেন। কিন্তু এই আগরওয়ালই একদিন ওয়ার্কশপে গিয়ে ছেলেটার মধ্যে কি যে এমন অভিনয় দেখল তা তিনি ভেবে পান না। সেদিনই ফিরে এসে বলল, ত্রিনাথ বাবু একটু লড়কা আছে, কা অ্যাক্টিং করে, একদম ন্যাচারাল। আমি এখনো একটাও এমন দেখিনি। কটা থিয়েটারই বা দেখেছেন আপনি? আসল কথা হলো তো আপনার ওই লোক ঠকানো বেনামি ব্যবসা থেকে মানুষের নজর সরাতে আর সোশ্যাল স্ট্যাটাসের লোভেই এই মহৎ কাজ। সবটাই শুধু মিথ্যে চমক। আচ্ছা ত্রিনাথ বাবু, আপনি তো একটু থিয়েটার করবেন বলছিলেন না? क्या नाम था? हाँ, মনে পড়েছে, কৃষ্ণা সোহাদার। হ্যাঁ, হ্যাঁ না? কথাটা সোহদার নয়, সহোদর। মানে হলো গিয়ে ভাই, ভাই, কৃষ্ণের ভাই। हाँ, वही। अरे एक ही बात আছে, তো সহোদর বানান না। কাকে? ওই আমার পছন্দের ছেলেটাকে। কৃষ্ণার ভাই বলরাম দারুণ মানাবে। পরম ভক্তিতে দুহাত জোর করা শ্রীকান্ত আগরওয়ালের মুখের প্রশস্ত হাসির মধ্যে এতটাই জোর ছিল যে ত্রিনাথবাবু আর কিছু বলে উঠতে পারেননি। কিন্তু তিনি নিজের ভাষা হারিয়ে ফেলেছিলেন। তার সারা জীবনের স্বপ্ন এই কৃষ্ণ সহোদর। এ এক অভিনব নাটক, যেখানে কৃষ্ণের জীবন দেখা হবে হলায়ুধের দৃষ্টিতে। অত্যাচারী কংসের হাত থেকে বাঁচতে শ্রীহরির আদেশে দেবী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভজাত ভ্রূণ রোহিণীর গর্ভে প্রতিস্থাপিত করেন। তাই কৃষ্ণ বলরামের সম্পর্ক একদিকে সহোদরের, আবার অন্যদিকে বৈমাত্রেয়। কিন্তু তিনি তো এই নাটকে বলরামকে এক নতুন রূপে তুলে ধরতে চান। এই থিয়েটারের শেষে দু হাতে মানুষের ভালোবাসা কুড়োতে চান। তার দৃঢ় বিশ্বাস তার নাম অমর হয়ে যাবে এই নাটকের হাত ধরে।
তাই তার নাট্যরূপ, সংলাপ, শব্দচয়ন থেকে শুরু করে কাস্টিং পর্যন্ত তার আগে ভাগেই ভাবা হয়ে গেছে। এই রোল যে করবে সে রাতারাতি হয়ে উঠবে বাংলার সেরা স্টার, তিনিও সে কথা ভালোই জানেন। সারা জীবন তিনি শুধুমাত্র যোগ্য ব্যক্তিকেই রোল দিয়েছেন। চিরকাল তিনি রূপলী পর্দার খ্যাতি, মোহ, যশকে উপেক্ষা করেছেন। এক বৃদ্ধ বটবৃক্ষের মতো এই থিয়েটারকে ঘিরে আঁকড়ে বেঁচে আছেন। এই সাম্যের জন্য নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন, কারণ অভিনয় তার কাছে সাধনা, এক নিরন্তর প্রয়াসের ফল। কিন্তু এবার যেন ব্যতিক্রম ঘটে গেছে। বহুদিন ধরে অবহেলিত হওয়ার কষ্ট তার অজান্তেই তার দীর্ঘ সাধনার পথে ফাটল ধরিয়ে দিয়েছে। তার মনের মধ্যেও রোপণ করে ফেলেছে লোভের বীজ। নীতি আদর্শের যে বজ্রমুষ্টি তাকে এতকাল নিজের সিদ্ধান্তে অবিচল রেখেছিল, কালক্রমে তাও দুর্বল হয়ে পড়েছে, ভেঙে পড়েছে এক দুর্দমনীয় লোভের কাছে, নিজের অনিশ্চিত ভবিষ্যতের কাছে। সেই লোভ যশের, সেই লোভ অর্থের। সারা জীবন অক্লান্ত সাধনার পরেও তার নিজের ধারণায় তিনি ব্রাত্যই রয়ে গেছেন। কেউ তাকে মনে রাখেনি, পুরস্কারও তার ভাগ্যে খুব একটা কিছুই জোটেনি। অথচ সবাই জানে যে ত্রিনাথবাবু সেই সব পুরস্কারের জন্য কতখানি যোগ্য। এদিকে থিয়েটারের অবস্থাও খুব একটা ভালো না, যে কোনোদিন সেটা বন্ধ হয়ে যেতে পারে। তখন কি করবেন তিনি? সে কথা মনে আসতে গলা শুকিয়ে আসে তার। অবশেষে কোনো উপায় না দেখতে পেয়ে জীবনে প্রথমবার নিজের নৈতিকতার সাথে আপোষ করেছেন তিনি। বলরামের রোলটা টাকার বিনিময়ে বিকিয়ে দিয়েছেন বিখ্যাত ডায়মন্ড জুয়েলারি দোকান ভৌমিক ব্রাদার্সের কর্ণধার অলোক রঞ্জন ভৌমিককে। ছেলেকে সুপারস্টার হতে দেখাটা যে বাবার অবসেশনে দাঁড়িয়েছে সেটা তিনি আগেই বুঝতে পেরেছিলেন। কিন্তু এখন তিনি কি করে এর থেকে পরিত্রাণ পাবেন? এইসব লোক যে খুব একটা সুবিধের নয় তা তিনি হাড়ে হাড়ে জানেন। তাই সেদিন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসেও ভয়ে ওনার প্রাণ শুকিয়ে গিয়েছিল, কপালে ফুটে উঠেছিল বিন্দু বিন্দু ঘাম। অন্যদিকে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও থিয়েটারের বর্তমান হর্তাকর্তার এই অবস্থা শুনে অলোক রঞ্জন ভৌমিক হেসেই আদমরা। আপনাকে অনেক সম্মান করি ত্রিনাথবাবু, তাই আজ প্রথমবার বলে সেরম কিছু বলছি না। তবে আমার কথা যদি বজায় না থাকে তাহলে আমাকেও ব্যাপারটা অন্যভাবে বুঝে নিতে হবে। একটা বদ্ধ ঘরে বসে ত্রিনাথবাবু সেদিন যা অপমানিত বোধ করেছিলেন হয়তো তার সারা জীবনেও করেননি। কিন্তু আকস্মিক এই বিপুল অর্থ লাভ তার মনেও জমিয়ে তুলেছিল লোভের শ্যাওলা। উল্টে সব হারানোর ভয়ে তার মনে তখন এমন এক ঈর্ষা জন্ম নিয়েছিল যা এই গ্রামের ছেলেটির আপ্রাণ চেষ্টা বা পরিশ্রম কোনোটাই দূর করতে পারেনি। চলে কুমির, ডাঙায় বাঘ। বাইরের একটা ছেলে এসে কিনা একেবারে লিড রোলের অভিনেতা, এই ব্যাপারটা অনেকেরই দৃষ্টিকটু লাগছিল। তাই ত্রিনাথবাবুর এই ফুৎকার যেন সেই ঈর্ষায় ঘৃতাহুতি দিল। থিয়েটার দলের মধ্যে থেকেই গুজগুজ ফুসফুস শব্দ যেন ক্রমশ সুর চড়ালো। উড়ে এসে জুড়ে বসার চেষ্টা। চাল চুলোহীন মেন লিড। স্যার, বাইরের ছেলে নিলে এটাই হয়। এরা তো আর কোনো কিছুই শেখেনি, সবটাই ওই শখের বসে। আপনার কাছ থেকে যেমন আমি এতদিন। হ্যাঁ, তা বই কি সত্য কি? আমার কাছে নেই নেই করে তো বছর সাথে কাটালে, কিন্তু কই শিখলে কি কিছু? আজও তো একটা মনোলগ ঠিক করে মুখস্থ হয় না, আবার বড় বড় কথা। সাত্তকীর মুখখানা নিমেষে নিষ্প্রভ হয়ে গেল। সে মাথা নিচু করে নিজের জায়গায় ফিরে গেল। ত্রিনাথবাবু এগিয়ে গেলেন প্রভাতের দিকে। একবার আপাদমস্তক জরিপ করে বুঝলেন অপমানটা হয়তো একটু বেশিই করা হয়ে গেছে। মাথা নিচু করে জড়সড় হয়ে ছেলেটা দাঁড়িয়ে আছে, আর ডান হাতের কোড়ে আঙুলটা মাঝে মাঝে কাঁপছে। ত্রিনাথবাবুর বুকটা হঠাৎ কেঁপে উঠল। তার মানসপটে ভেসে উঠল 27 বছর আগের একটা ঘটনা, যখন নিদারুণ থিয়েটার থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। কি অপমানটাই না হতে হয়েছিল তাকে। কিন্তু সেবার সেই অপমানটা বুকে বেঁধেনি, কারণ তখন তিনি থিয়েটারকে ভালোবাসতেন। নাটক যে একটা শিল্প, একটা সাধনা, আর নতুন অভিনেতার ভুল হওয়া তো স্বাভাবিক। তিনি আবার সুযোগ পেয়েছিলেন, আর তাই নিজেকে আজ থিয়েটার জগতের সেরা পরিচালক করতে পেরেছেন। কিন্তু
আজ কি তিনি এটা ঠিক করছেন? কোথায় তার সাধনা, কোথায় সেই শিল্পের প্রতি প্রেম? সব কি তাহলে কর্পূরের মতো টাকার নেশায় উবে গেল? তার অন্তরাত্মা যেন কেঁপে উঠল। এ ছেলে একলব্যের জাত, এদের গুরু লাগে না। মে আই কামিং স্যার? এই সেরেছি, এবার বাজ পড়বে রে। এ আবার কোন ইংরেজের বাচ্চা? ত্রিনাথবাবুর মধ্যে একটা মানসিক টানাপোড়েন চলছিল, আর ঠিক সেই সময় একটা অজানা স্বর শোনা গেল। ইংরেজি সম্ভাষণ ত্রিনাথবাবুর মোটেই পছন্দ না। বেশ কড়াকড়িভাবে বাংলাতে কথোপকথনের নিয়ম রেখেছেন তিনি। তাই এই নতুন গলা শুনে স্বাভাবিকভাবেই বাকিরা ভেবেছিল এই বুঝি গর্জন হলো। কিন্তু না, নিমেষেই আঁখি লাল করে গর্জন করার আগেই যেন তার তেজ নিষ্প্রভ হয়ে গেল। ঘরের ভেতর তখন একটি যুবক প্রবেশ করেছে। বেশ সুপুরুষ, পোশাক পরিচ্ছদে আধুনিকতার ছাপ, একখানা বডি ফিট টি শার্ট আর সাথে মাউসকাট জিন্স পরা সেই যুবকের মুখখানা বেশ উজ্জ্বল। সবার প্রত্যাশা উপেক্ষা করে ত্রিনাথবাবু সেই যুবককে কোনরূপ ধমক চমক না দিয়েই তার দিকে বেশ সানন্দে এগিয়ে গেলেন। তারপর সবার দিকে ফিরে বললেন, সবাই শোনো, সবাই শোনো, এ হলো আমাদের থিয়েটারের শেষ সদস্য অল্পেশ ভৌমিক। কানা ঘুষো তো আর লুকোনো থাকে না। তাই দিন কয়েকের মধ্যেই এই কথা চাউর হয়ে গেল যে অল্পেশ ভৌমিক হল গিয়ে নাটকের আসল নায়ক। এই ছেলেটাই এসেছে বলরামের পাঠ করতে। তাই সবাই যে যার নিজের পার্টে মনোনিবেশ করল। কিন্তু একটা অদৃশ্য চাপ ক্রমশ বাড়তে লাগলো প্রভাতের উপর। সুযোগ পেলেই সবাই তাকে উত্ত্যক্ত করতে লাগলো। যতই ন্যাকাশে যে হিরো হওয়ার কথা ভাবিস না কেন, তার এই জন্মে হবে বলে মনে হয় না। এখনই গিয়ে ভৌমিকের পা ধর, তাহলে হয়তো একটা ভালো সাপোর্টিং রোল পেলেও পেতে পারিস। আরে না না, পা যখন ধরবি বরং রোল না, একটা চাকরি চেয়ে নিশোর বাবার দোকানে, কি বলিস? প্রভাত কিন্তু সেসবে কষ্ট পেলেও দমে যেত না। দমবেই বা কেন? এই সুযোগটাই যে তার কাছে সবকিছু। তার বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়, তা সত্ত্বেও সে যে স্বপ্ন দেখছে খুব বড় অভিনেতা হওয়ার। পাড়াপড়শিদের সেই তীর্যক কটূক্তি উপেক্ষা করে সে যে ঝাঁপ দিয়েছে এই দুর্দমনীয় ঝলমলে দুনিয়ায়। কিন্তু সে অর্থলোভী নয়, সে অভিনয় ভালোবাসে, যেমনটা 27 বছর আগে ত্রিনাথবাবু ভালোবাসতেন। এরপর বেশ কয়েকদিন থিয়েটারের রিহার্সাল বেশ জোর কদমেই চলতে লাগলো। সাথে সাথে এটাও স্পষ্ট হতে লাগলো যে প্রভাত কোনো আনাড়ি অভিনেতা নয়। হতে পারে তার এই বিষয়ে কোনো গাইডেন্স নেই, কিন্তু তার আবেগ আর ইচ্ছে যেন তার অভিনয় এক অন্য মাত্রা এনে দেয়। প্রভাতের অভিনয় পরিষ্কার বোঝা যায় যে এই জিনিস সাধনার ফল। চাই নিজেকে উজাড় করে দেওয়ার ইচ্ছে ও ধৈর্য। অভিনয়ের জন্য সর্বশান্ত হওয়া সবার কাজ নয়, এ জিনিস লাখে এক। হালকা নীল আলোয় মহড়া চলছিল, কিন্তু গরিব গ্রামবাসীর রোলে অল্পেশ সামান্য একটা ডায়ালগ বলতে যেন গলদ ঘর্ম হয়ে গেছে। প্রভু, এক বিশাল আকার পক্ষী নগর নগর প্রান্তে আগত। আহারে, ভৌমিক নন্দনের মুখে তো রাস হরে না। ব্যঙ্গ আর অট্টহাসি শুনে সে রেগে ওঠে। অপমানে তার মুখখানা তখন লাল হয়ে উঠেছে। বাবার কাছে সে আগেই জেনেছিল যে এই থিয়েটারের নায়ক হবে সে, কিন্তু এখন কিনা একেবারে সাইড রোল, তাও কিনা মোটে 20 মিনিটের। তার মধ্যে বেশিরভাগ ডায়ালগ কৃষ্ণ বলরামের কাছে আর তীর। না না, এটা কিছুতেই হতে পারে না। সে হতে চায় নায়ক, এমন সুপুরুষ ছেলে কিনা সাইড রোলে। তবে কিসের জন্য এই 50 লক্ষ টাকা? ত্রিনাথ বাবু, এটা কোনো রোল হলো? এই রোল আমি করব না। আপনি নিশ্চয়ই জানেন আমি কে। রাগে অগ্নিশর্মা হয়ে অল্পেশ ভৌমিক তখন তর্জনী তুলে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছে ত্রিনাথবাবুকে। সবাই মুহূর্তের মধ্যে চুপ। ত্রিনাথবাবু বদমেজাজি লোক, লোকজন বাইরে বলে বেড়ায় অনেক বড় বড় স্টারকে তিনি তাদের থিয়েটার জীবনের প্রথম দিকে খুব বেইজ্জত করেছেন। এমনকি বর্তমান সুপারস্টার রাজন সেনও নাকি কম অপদস্থ হননি তার কাছে। হয়তো এই কারণেই অনেক কৃতি অভিনেতাই তার প্রাক্তন ছাত্র হওয়া সত্ত্বেও পরে আর এই বদমেজাজি লোকটার খোঁজ রাখে না। সেই উড়ো কথাগুলো যেন সবার মনে ভয়ের সঞ্চার করছে ধীরে ধীরে। তাই ত্রিনাথবাবুর বয়স বাড়ার সাথে সাথে আগের থেকে মাথা ঠান্ডা হলেও এই দুর্নাম তার পিছু ছাড়েনি। রিহার্সালের বাকিরা ভেবেছিল এই বুঝি তিনি অল্পেশ ভৌমিককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। কেউ কেউ তো আগাম ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল।
সবাই অপেক্ষা করছিল তার রাগে ফেটে পড়ার, কিন্তু না। সকলকে অবাক করে দিয়ে তিনি এক দৃষ্টিতে কিছুক্ষণ অল্পেশের দিকে চেয়ে রইলেন। তারপর বিনা বাক্য ব্যয়ে বসে পড়লেন গিয়ে তার পুরনো কাঠের হাতলওয়ালা চেয়ারটায়, যেটার পেছনে একসময় তার প্রিয় ছাত্র রাজন সেন সাদা রং দিয়ে লিখে দিয়েছিল বেস্ট ডিরেক্টর। সেদিনের ওই অপ্রত্যাশিত ঘটনার পর আরো 7 দিন কেটে গেছে। এই 7 দিনে টিমের সবাই মোটামুটি নিজের রোল বুঝে গেছে, শুধু একটাই ব্যতিক্রম। সেই দিনের পর অল্পেশ আর রিহার্সালে আসেনি, তাই গরিব গ্রামবাসীর রোল পেয়েছে সাত্তকী। কিন্তু থিয়েটারের মধ্যে শুধু একটা রোল আজও ফাঁকা, আর সেটা হলো থিয়েটারের খলনায়ক বকাসুরের। গরিব গ্রামবাসীর রোলটার থেকেও কিন্তু এই রোলে অভিনয়ের স্কোপ ছিল অনেক বেশি, কিন্তু তাতেও টিমের কেউ এই রোল করতে চায় না। কারণটা খুবই সাধারণ, এই রোল যে করবে সে যত ভালো অভিনয়ই করুক না কেন, কেউ তার মুখ দেখতে পাবে না। পুরো রোল জুড়ে যে তাকে পড়ে থাকতে হবে একখানা সাদা বকের মুখোশ, তাই দর্শক মুখ দেখতে না পেলে নাম হবে কিভাবে? তাছাড়া কৃষ্ণ বলরামের কাহিনীতে ভক্তিতে গদগদ হয়ে তখন বকাসুরের অভিনয়ের চেয়ে তার নিধন দেখতেই সবাই মুখিয়ে থাকবে, তাই না? তারপর বেশ খবর ছড়িয়েছে যে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে সেদিন উপস্থিত থাকবেন নাম করা সব পরিচালক আর অভিনেতা অভিনেত্রীরা। হয়তো এই থিয়েটারের পর আর পিছন ফিরে তাকাতে হবে না অনেককেই, তাই ওই অপয়া রোল করে কে নিজেকে পেছনে ফেলে রাখবে? তাছাড়া এমনিতেই ত্রিনাথবাবু রোলটা কেটে কেটে মাত্র 12 মিনিটের পার্টে দাঁড় করিয়েছেন। সময় সত্যিই দ্রুতগামী। দেখতে দেখতে কেমন করে যেন 14টা দিন কেটে গেছে তা বোঝাই যায়নি। 13 দিন টানা রিহার্সালের পর আজ একটা দিন ত্রিনাথবাবু ছুটি দিয়েছেন। একটু দেরি করে ঘুম থেকে উঠেও অলসভাবে বিছানায় শুয়ে আড়মোড়া ভাঙছিল প্রভাত। নিজের অজান্তেই গ্রামবাসীদের তির্যক মন্তব্যগুলোর কথা ওর মাথার মধ্যে একবার ঘুরপাক খেয়ে ক্ষীণ হয়ে মিলিয়ে গেল। দুবেলা ভাতের ঠিক নেই, ছেলে হবে সিনেমা স্টার। এইসব দিবা স্বপ্ন না দেখে বিধবা মায়ের জন্য তো পয়সা রোজগারের চিন্তা করো না বাবা। সেই বিদ্রুপ আজ প্রভাতের কাছে বড্ড হাস্যকর বলে মনে হয়। আজ যদি ওরা জানতো শাম্ব থিয়েটারের বলরামের রোলটা মোটামুটি আমার পাকা, শুধু একবার ঠিকঠাক স্টেজে নামাতে পারলেই সমস্ত কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি। মায়ের দুশ্চিন্তা, বোনের পড়াশুনোর খরচ, সব দিক থেকে নিশ্চিন্তি। মনের মধ্যে তখন এক এক করে মাকড়সার মতো তার আগামী দিনের সুখের স্বপ্নগুলোকে বুনছিল প্রভাত। কিন্তু হঠাৎ তারপরই একটা ব্যথা অনুভব করল সে, ঠিক ডান চোখের ওপরে। একটু চোখ ঘষতেই ব্যথাটা জ্বালা করে উঠল আরো। খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে ডান চোখটা চেপে ধরেই সে উঠে এগিয়ে গেল দেওয়ালের ছোট্ট আয়নাটার দিকে। তারপর ভালো করে পরখ করতে লাগলো চোখের উপরটা। প্রথম দৃষ্টিতে সেরকম কিছু চোখে পড়ল না, তারপরেই দেখতে পেল একটা দাগ। এটা কি? একটা গভীর কালো দাগ হয়েছে ঠিক ডান ভ্রুটার ওপরে। সাথে সেই তীব্র জ্বালাতে কপালের একটা শিরাও বিশ্রীভাবে ফুলে উঠেছে। কি করবে সে বুঝে উঠতে পারছিল না। একবার ভাবলো মেসের বাকিদের গিয়ে কিছু বলবে, তারপর আবার সেই ক্ষীণ কণ্ঠের বিদ্রুপটা কানে ভেসে উঠল। আমাদের ঘরের হিরো। সেই গলার স্বর যেন গ্রামবাসীদের নয়, বরঞ্চ পৃথিবীর বাকি সকলের। সবাই যেন চাইছে প্রভাত এই যাত্রায় হেরে যাক। হ্যাঁ, ঠিক এটাই চায় তারা। প্রভাত তার হাত দুটো শক্ত করে বাথরুমে গিয়ে বার কয়েক জলের ঝাপটা নিল। নিজের দুর্বলতা, অসুবিধে কাউকে বলার নয়। এই যুগে সবাই দুর্বলতার সুযোগ নিতে চায়। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে একটু ধাতস্থ হওয়ার পর যখন ব্যথাটা কিছুটা নিয়ন্ত্রণে এলো, সে আবার নিজের শরীরটাকে বিছানায় এলিয়ে দিল। চোখ বন্ধ করে আবার ফিরে যেতে চাইল ওর স্বপ্নের দুনিয়ায়। সেখানেই তার থেকে ঘণ্টাখানেক দূরত্বে ত্রিনাথবাবুর অবস্থা ছিল বেশ শোচনীয়। নিজের পৈতৃক চাকলা ওঠা বাড়িটায় সদ্য বেশ কিছু আসবাব কিনেছিলেন তিনি। সবকটাই বড্ড বেমানান, তবে পরন্ত বয়সে খানিকটা আমোদ করতে চাওয়া কি খুব অন্যায়? নিজের খালি হুইস্কির গ্লাসটার দিকে তাকিয়ে ওনার শরীর তখনও থরথর করে কাঁপছে। লজ্জায় অস্তমিত সূর্যের মতো আরক্ত হয়ে উঠেছে মুখ। কানে বারংবার বেজে চলেছে ভৌমিক পুত্রের মন্তব্যগুলো। ড্যাড,
গেট দ্যাট ওল্ড রাস্কেল আউট। তুমি জানো এই লোকটা আমার সাথে কি করেছে? কানটা ভোঁ ভোঁ করে উঠছিল ত্রিনাথবাবুর। মুহূর্তের জন্য নিজের সম্বিত হারিয়ে ফেলেছিলেন তিনি। এক নিমেষে যেন বেশ কয়েক বছর আগে নিজের প্রিয় ছাত্রকে করা সেই অপমানটা বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেছিল, যেন এক নিয়তির পুনরাবৃত্তি। তবে আজ আর সেই দর্পতার নেই। থিয়েটারের বাসনাকে যেন অর্থের রসনা ধীরে ধীরে গ্রাস করেছে। তিনি লজ্জায় কেঁপে উঠছিলেন, চোখ দুটো ছলছল করে উঠছিল। মাথা হেঁট করে বসেছিলেন ভৌমিক ব্রাদার্সের পার্সোনাল কেবিনে। উল্টো দিকে হিংস্র হায়নার মতো তার দিকে একদৃষ্টে চেয়েছিল অলোক রঞ্জন ভৌমিক। ত্রিনাথবাবু দেখছিলেন অলোক রঞ্জন ভৌমিকের সেই শীতল চাউনি, সেই চাউনি যেন অন্তর্ভেদী। ছেলের বয়সী অল্পেশের কুৎসিত অপমান আর ভৌমিকের সেক্রেটারি সেই চাপা হাসির সামনে নিজেকে নগ্ন বলে মনে হচ্ছিল তার। ত্রিনাথবাবু সুদীর্ঘ নাট্যজীবনের সম্মান তখন এই বছর 22-এর অল্পেশ ভুলুণ্ঠিত করছে, আর বাকিরা তার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। ছেলেকে তার মনের রাগ মেটাতে খানিকটা সময় দিয়েছিলেন অলোক রঞ্জন ভৌমিক। তারপর যখন দেখলেন ত্রিনাথবাবু একদম নিশ্চুপ, তখন ফিরে এলেন স্বমহিমায়। তুমি থামো অল্পেশ। কি করছেন ত্রিনাথবাবু? আপনার হাতে ছেলের ভবিষ্যৎ তুলে দিলাম, আর আপনি কি না? ওর কি দোষ বলুন তো? ও তো বাচ্চা ছেলে, কিন্তু আপনি তো বুদ্ধিমান। হ্যাঁ, আমি দেখছি কি করতে পারি। কথাটা বলে চেয়ার ছেড়ে ওঠা মাত্রই তার হাত চেপে ধরেছিল অলোক রঞ্জন ভৌমিক। সেই হাত যেন লৌহ কঠিন। নাম কামানো সারা জীবনের সাধনা ত্রিনাথবাবু, আর খোয়ানো ক্ষণিকের। ভুলে যাবেন না 50 লাখ টাকা দিয়েছি। শুধু রোল না, ওকে মেন লিডটাই দিতে হবে। কেমন? শেষের কথাগুলো বলার সময় ত্রিনাথবাবু লক্ষ্য করলেন ভৌমিকের মুখখানা যেন বজ্র কঠিন। এ যেন মানুষের ভাষা নয়। সেগুলো যেন ত্রিনাথবাবুর মাথায় হাতুড়ির ঘা মারছিল। বাড়ি ফিরে ড্রিঙ্কসের বাকিটুকু এক চুমুকে শেষ করে তিনি আরাম কেদারায় এলিয়ে দিয়েছিলেন নিজের শরীরটা। শুধু চোখ দুটো বুজে আসার সময় তার মুখ থেকে প্রভাতের উদ্দেশ্যে বেরিয়েছিল, শুয়োরের বাচ্চা। সেদিন বাকি সময়টা প্রভাত আর সুস্থভাবে কিছুই করতে পারেনি। রাতের দিকে ওর ধুম জ্বর এলো। একা একটা রুমে থাকে বলে সে আর কাউকে তার অবস্থার কথা বলতে পারেনি। সেই সকাল থেকে সারাদিনই শুয়ে রইল বিছানায়। মনের মধ্যে তখন সর্বক্ষণ একটা উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। একদিন না খেলে কিছুই এসে যায় না, কিন্তু এখন শরীর খারাপ অবস্থায় থাকা যাবে না। পরদিন সকালে প্রভাত যখন ঘুম থেকে উঠল, দেখল মাথাটা বেশ ভার হয়ে আছে, আর তার সাথে মাথার ডান দিকে একটা তীব্র ব্যথা। টলমল করতে করতে সে এগিয়ে গেল বাথরুমের দিকে। মুখে জলের ঝাপটা মেরে আয়নাতে তাকাতেই ওর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। একটা শীতল হিম স্রোত বয়ে গেল ওর মেরুদণ্ড দিয়ে। এ কি দেখছো? জলের ঝাপটার বিন্দু বিন্দু জলকণা জমে আছে আয়নায়, কিন্তু তারই মাঝে সে নিজের মুখ দেখে বিশ্বাসই করতে পারছে না যে এটা ওরই চেহারা। আরো খানিকটা আয়নার কাছে এগিয়ে গেল সে। বিস্ফারিত চোখে দেখল গতকালের ডান ভ্রুর কাছে থাকা কালো দাগটা আজ যেন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে, আর আজ সেটা প্রায় ডান দিকের অর্ধেক গাল অব্দি প্রসারিত হয়েছে। তার সাথে সেই তীব্র জ্বালা। ওর বুকটা দুত্তুর করে উঠল। সে কি করবে যেন ভাবতেই পারছে না। ওর মুহূর্তে মনে হলো ওকে ছাড়া পৃথিবীর সবাই যেন আর জয়ধ্বনি করছে। ওর মাথার ব্যথাটা আসলে তাদেরই বিদ্রুপের শঙ্খধ্বনি, আর তারা জয়ী, সম্পূর্ণরূপে জয়ী। কিছু ভাবতে পারছে না। আসে ধীরে ধীরে ওর শরীরটা অবশ হয়ে আসছিল। শেষে লুটিয়ে পড়ল মেঝেতে। একটা শব্দ ধীরে ধীরে কানে পৌঁছতেই সম্বিত ফিরে পেল প্রভাত। খুব দুর্বল লাগছিল ওর শরীরটা, যেন কেউ শক্ত করে বাহুবন্দি করে রেখেছে। সাথে মাথায় একটা চিনচিন করে ব্যথা অনুভব করল সে। অতি কষ্টে চোখ খুলতেই প্রথমেই চমকে উঠল। দেখল ডান চোখের জ্যোতি খুব ক্ষীণ,
তবুও সেই অস্পষ্ট দৃষ্টিতে বুঝতে পারল সে কোনো একটা হাসপাতালে ভর্তি। মুখের সামনে একজন ডাক্তারবাবু। এখন ঠিক লাগছে? প্রভাত নিরুত্তর। সে যেন বুঝতেই পারছে না বাস্তব আর কল্পনার কোন দোদুল্যমান অবস্থায় সে রয়েছে। ওর হৃদস্পন্দন যেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। মাথা খুব ভার হয়ে আছে, সঙ্গে ডান চোখে প্রচন্ড জ্বালা করছে। কেমন দেখলেন? সে ধীরে ধীরে বুঝতে পারল ঘরে ডাক্তার বাদেও আরো কয়েকজন উপস্থিত। তাদের মধ্যে একজন বয়স্ক লোকের গলা বেশ উদ্বিগ্ন। কণ্ঠস্বর শুনেই সে বুঝল এই গলা তার অতি পরিচিত, কিন্তু শরীর যেন আর সেই জ্বালা সহ্য করতে পারছে না। ধীরে ধীরে সে জ্ঞান হারিয়ে ফেলল। কি বুঝছেন ডাক্তারবাবু? আমি আজ প্রায় 25 বছর ডাক্তারি করছি, কিন্তু এমন অদ্ভুত কেস আজ অব্দি দেখিনি। এটা কমপ্লিটলি একটা রেয়ার ডিজিজ। হঠাৎ করে রোগীর শরীরে ভীষণ দ্রুতভাবে মেলানিন তৈরি হচ্ছে, কিন্তু আমার চিন্তা অন্য কিছু। অন্য কিছু মানে? প্রথমত এভাবে মেলানিনের মাত্রাতিরিক্ত বৃদ্ধি আমাকে অবাক করেছে, তবে তার চেয়েও বেশি অবাক হচ্ছি এইটা ভেবে যে এই বৃদ্ধি শুধুমাত্র রোগীর ডান দিকেই সীমাবদ্ধ। মানে? মানে মানে যে কি, আমিও সেটাই চিন্তা করছি। এমন সুচারুভাবে মেলানিনের বৃদ্ধি আমি কেন, হয়তো ডার্মাটোলজি বিভাগেও কেউ কোনোদিন দেখেনি। আপনি একবার আমার কেবিনে আসুন। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। ডাক্তারবাবুর নীরস দৃষ্টিতে উল্টো দিকের প্রশ্নকর্তার উদ্বিগ্নতা যেন ক্রমশ বেড়েই চলেছে। ত্রিনাথবাবু ডাক্তারবাবুর কথা মতো কেবিনের দিকে এগিয়ে গেলেন। যাবার আগে তার সাথে আসা থিয়েটারের কিছু ছেলেকে সেখানেই তার জন্য অপেক্ষা করতে ইশারা করলেন। পার্সোনাল কেবিনে ঢুকে ডাক্তারবাবু নিজের চেয়ারে টান টান হয়ে বসলেন। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে তিনি অতিশয় চিন্তিত। নিজের হাতের তালু দুটো বারবার ঘষছেন। ছেলেটার অবস্থা ভালো নয় ত্রিনাথবাবু। ওর শরীরে যে কি অসুবিধা হচ্ছে সেটা কিন্তু আমি এখনো ধরতে পারিনি। এই অদ্ভুতভাবে মেলানিনের বৃদ্ধিটা আসলে ওর শরীরে কি প্রভাব ফেলতে পারে তাও আমি বুঝতে পারছি না। আর সবচেয়ে অবাক হচ্ছে, আপনি যখন ওকে ভর্তি করতে এলেন আপনি বলেছিলেন আগে নাকি ওর মুখে কোনো দাগই ছিল না, তারপর সেখান থেকে আজ মাত্র 3 দিনে এই পরিবর্তন। সত্যিই আমি অবাক। দেখুন, আমরা ওর 3টে টেস্ট করিয়েছি, এমনকি ওর ডান গাল থেকে অল্প কিছু স্কিন টিস্যু নিয়েছি টেস্টের জন্য, কিন্তু আচ্ছা, এই জিনিস ওর আগে কখনো ছিল না তাই বললেন তো? আপাতত আমরা ওর জীবন সম্পর্কে যতটুকু জানি ওই দাগটা ছিল না। আচ্ছা ডাক্তারবাবু, এর থেকে ঠিক হওয়ার কি কোনো আশা নেই? মানে ওর ওই শরীর কি আর ঠিক হবে না? না না, শরীরে এমনিতে কোনো অসুবিধা নেই, শুধু এই কালো দাগটা যেভাবে ছড়াচ্ছে সেটাই চিন্তার। আসলে কি জানেন তো, মানুষের মস্তিষ্ক খুবই জটিল, আর আমাদের মেডিকেল সায়েন্স বলে মানুষের মস্তিষ্কের ডান দিকটা ক্রিয়েটিভ মাইন্ড, মানে শিল্পসত্তা নিয়ন্ত্রণ করে। তাই ওই দাগটা আসলে কি সেটা ঠিক বোঝা যাচ্ছে না। একটা সন্দেহ অবশ্য রয়েই যাচ্ছে, ছেলেটার ব্রেনে কোনো চেঞ্জ আসে কিনা সেটাই দেখার। সময় বড়ই বিচিত্র জিনিস। ডাক্তারবাবুর কথায় ত্রিনাথবাবুর মুখে যেন এক চিলতে হাসি খেলে গেল। তার স্বপ্নের থিয়েটার যেন আবার নিজের রূপ ফিরে পেল। হাতে থাক না একটা ভালো অভিনেতা, কিন্তু এবার তার পছন্দের ছেলেকেই তিনি বানাবেন কৃষ্ণ সহোদরের নায়ক। হয়তো আনন্দে তিনি জাপটে ধরতেন ডাক্তারবাবুকে, কিন্তু অতি কষ্টে নিজেকে সামলালেন। মেলানিন এনহ্যান্সার থেকে ব্রেন প্রবলেম, অদ্ভুত। আচ্ছা, নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে। সময় নষ্ট না করে উঠে পড়লেন তিনি। নিজের মনের মধ্যে আগামী সব কাজ গুছিয়ে নিচ্ছিলেন। তার সামনে এখন বিস্তর কাজ বাকি। মাত্র 7 দিনের মধ্যে থিয়েটারের গ্র্যান্ড ওপেনিং। একটা চাপা উত্তেজনা নিয়ে কেবিনের দরজা পেরিয়ে বাইরে সাত্তকীকে দেখতে পেলেন। সাথে সাথে
মেলানিন এনহ্যান্সারের কথাটা মনে আসতেই একটা নিষ্প্রভ প্রচ্ছন্ন হাসির রেখা খেলে গেল তার মুখে। শুধুই ডান দিকে ছড়ায়, তাই না? স্বপ্নভঙ্গ হওয়ার বেদনা বুঝতে প্রভাতের আরও দিন 2 সময় লেগেছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে রিহার্সাল রুমে গেল। দেখল সব কেমন বদলে গেছে। ভেতরে ঢোকা মাত্রই ওর মনের ভেতরটা কুডাক ডাকছিল, কারণ সেখানে থিয়েটারের যে ব্যানারখানা লাগানো হয়েছে সেই প্রকাণ্ড ব্যানারে জলজল করছে অল্পেশ ভৌমিক। সাথে রয়েছে বাকি সকলের ছবি। নিজেকে সেই ভিড়ে অনেকক্ষণ ধরে খুঁজল সে। একবার তো ইচ্ছে করলো ডান চোখের বাঁধা ব্যান্ডেজখানা খুলে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সে অনেক চেষ্টা করেও নিজের ছবি সেই ভিড়ে খুঁজে পায়নি। হে নন্দদুলাল, এ আপনার কেমন লীলা। এদিকে থিয়েটারের মধ্যে তখন সাজো সাজো রব। দিন 5 মধ্যেই শহরের অতি প্রতীক্ষিত থিয়েটার শুরু হতে চলেছে, আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে। ছেঁড়া ছেঁড়া কিছু সংলাপ শুনতে পায় প্রভাত। প্রভু, এক বিশাল আকার পক্ষী নগর প্রান্তে আগত হইয়াছে। সংলাপের প্রতিটি শব্দ যেন প্রতিধ্বনি হতে লাগলো প্রভাতের বুকে। একটা অজানা আতঙ্ক নিয়ে সে এগিয়ে গেল স্টেজের দিকে। তারপর ধীর পায়ে স্টেজের একদম সামনে এসে দাঁড়াতে কিছুক্ষণ পর ব্যাক স্টেজ থেকে বেরিয়ে এলেন ত্রিনাথ বাবু। শরীর কেমন আছে প্রভাত? এখন ঠিক লাগছে তো? প্রভাতের মুখে যেন রাশ সরে না। ডান চোখটা হাসপাতালে ব্যান্ডেজ করে দিয়েছে, তবু একটা চোখ তো এখনো ঠিক আছে তার। সেটা যেন নিথর দৃষ্টিতে চেয়ে রয়েছে স্টেজের দিকে, যেন ত্রিনাথ বাবুর কোনো কথাই সে শুনতে পাচ্ছে না। চোখ ঠেলে জল বেরিয়ে আসছিল ওর। স্টেজে বলরামের সাজে দাঁড়িয়ে আছে অল্পেশ। কি বলতে হবে সেটা যেন মুহূর্তের জন্য ভুলে গেছিল সে। কি করব বলো, আমিও তো নিরুপায়। থিয়েটারের মূল অভিনেতা যদি অসুস্থ হয় তাহলে কি আর থিয়েটারটা করা সম্ভব? হয়তো আরো বেশ কিছু কথা তিনি বলছিলেন, কিন্তু প্রভাতের কানে সেসব কথা আর ঢুকল না। নিজের তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটা নিমেষে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। চারপাশের কোলাহল নিমেষে শান্ত বলে মনে হচ্ছিল ওর। আর যেদিকেই তাকায় না কেন চোখের সামনে ভেসে উঠছিল ওর গ্রামের লোকগুলোর মুখ। তারা যেন ওর দিকে তাকিয়ে বিদ্রুপের সুরে হাসছে। পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল প্রভাতের। স্টেজের ওপরে লোহা লক্ষরের স্ক্যাফোল্ডিং এর কাজ চলছে, কিন্তু সেই লোহার শব্দগুলো যেন বুকে ফলার মতো আঘাত করছিল। চারপাশে শুধু একটাই ধ্বনি, আমাদের ঘরের হিরো। দেখো, আমি জানি তুমি এই রোলটা করার জন্য কতটা পরিশ্রম করেছ, কিন্তু আমাকেও তো সব বিচার বিবেচনা করতে হয়। এখানে তো শুধু তোমার কথা ভাবলে আমার চলবে না, বাকিদের কথাও ভাবতে হবে। তাই আমি বলি, আমার সাথে এমন করবেন না স্যার, এমন করবেন না। দেখো দেখি এ কি করছো? আমার সাথে এমন করবেন না। আমার এই থিয়েটার ছাড়া আর কিছু নেই স্যার, আর কিছু নেই। সব পাঠ আমার মুখস্থ স্যার, সব পাঠ আমার মুখস্থ। এমন অবস্থায় আমাকে বাদ দিলে আমি মরে যাবো স্যার, মরে যাবো। অনেক অনেক পরিশ্রম করেছি স্যার এই রোলটার জন্য, প্লিজ স্যার। প্রভাত, ওঠো ওঠো, এমন করো না। এসব করে কি লাভ বলো তো? আর তাছাড়া আমি সব ঠিক করার কে? তোমার শরীর এখনো দুর্বল। এই অবস্থায় মেইন লিডের পার্ট তোমায় দিয়ে কি করে? কিন্তু প্রভাতকে তখন যেন কোনো জেদ পেয়ে বসেছে। সে নানান যুক্তি দেখাতে লাগলো কোনো ক্রমে ওর রোলটা ফিরে পাওয়ার জন্য, কিন্তু না, বৃথা চেষ্টা। এদিকে স্টেজে তখন রিহার্সালের ছেদ পড়েছে। প্রভাতের কান্না দেখে নিমেষে সবাই যেন সেই দিকেই চোখ ফিরিয়েছে। প্রায় 50 লোক থাকা সত্ত্বেও পুরো স্টেজ জুড়ে কেমন একটা থমথমে ভাব। সকলে তাদের কথোপকথন শুনতে নিজেদের কাজ ছেড়ে দাঁড়িয়ে পড়েছে। প্রভাত, কেন বুঝতে পারছো না যে তোমাকে আর আমার পক্ষে এই রোলটা দেওয়া সম্ভব নয়? তোমার শরীর এখন এই জটিল রোল পারমিট করবে না। শোনোনি ডাক্তারবাবু কি বলেছেন? এখন তোমার কমপ্লিট রেস্ট। দেখুন স্যার, দেখুন, হে নন্দদুলাল, এ আপনার কেমন লীলা যে তা আপন ভ্রাতাকে গোপন করে। প্রভাত যেন শান্ত হওয়ার নয়, নিজের শেষ আশাটুকু বাঁচানোর তাগিদে সে তখন অনর্গল তার পাঠ বলতে শুরু করেছে। তিনি এক দ্বন্দ্বের মধ্যে পড়লেন। একবার তো তার অন্তরাত্মাও তাকে বারণ করছিল। সত্যি কি আমি এমন পাপ কাজটা করব?
একবার চোখ সরিয়ে স্টেজের দিকে মুখ ফেরাতেই দেখলেন অল্পেশের মুখখানা রাগে অগ্নিশর্মা। নিজেকে খানিকটা সামলে কিছু বলতে যাবেন, অমনি একজন স্টেজ থেকে বলে উঠল, শোন প্রভাত, ফর্সা নয়তো কালো, যে কোনো একটা রঙের মানুষ বোঝা যায়, কিন্তু তুই তো এখন পুরোই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তুই কি করে মেইন লিড হবি বলতো? প্রভাত যেন স্তম্ভিত হয়ে গেল। এই কথাটার জন্য মোটেই সে প্রস্তুত ছিল না। কিছু কথা থাকে যা স্পষ্ট করে না বোঝালেই বোধহয় ভালো হয়। নিজের সকল আবেদনের এবার যেন প্রভাত একটা উত্তর পেল। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ওর। তার সাথে সারা শরীর জুড়ে নিজের কালো দাগটার জন্য তৈরি হলো একটা তীব্র অসহ্য ঘেন্না। আবার যেন লজ্জায় ওর হাতটা কাঁপতে থাকে। মাথা নিচু করে প্রভাত থিয়েটার ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনও যেন লজ্জার কষাঘাত সম্পূর্ণ শেষ হয়নি। স্যার, আমি বলি কি, প্রভাত অনেক খেটেছে, ওকে না হয় ওই রোলটাই দিন। কোন রোল? ওই যে বকাসুরের। মুখ নিয়েই তো প্রবলেম, তাই মুখোশ পড়লে আর অসুবিধে কোথায়? অন্তত দু রঙের মুখ তো দেখতে হবে না, কি বল অল্পেশ? রাগে প্রভাতের গা জ্বলে উঠল। ত্রিনাথবাবু মাথা নিচু করলেন। এতক্ষণের অপমান কি পর্যাপ্ত ছিল না যে এবার? চোখে যেন রোষাগ্নি ছুটছিল। এক লহমায় মুখ ফিরিয়ে প্রভাত দেখল মুখ টিপে স্টেজের বেশ কিছু জন হাসছে। তবে সেই বিদ্রুপের কণ্ঠ এখনো নিজের হাসির আস্ফালন থামায়নি। আর তাকে প্রভাত খুব ভালোভাবে চেনে। প্রভাতের মেসের ঘরটা এমনিতেই স্যাঁতস্যাঁতে, তবে আজ যেন দরজা বন্ধ থাকায় একটা হিমঘরের মতো লাগছে, যেখানে প্রভাতের স্বপ্নগুলো মর্গের চেম্বারে শায়িত। এত প্রতিশ্রুতি, এত লড়াই, সবই কি তাহলে মিথ্যে? ভাগ্য, ভাগ্য, আমার ভাগ্যটাই খারাপ। চমক ভাঙল প্রভাতের। একটানা চোখের জল ফেলে গলাটাও কেমন ধরে গিয়েছে। কে? বাইরে থেকে মেসের কেয়ারটেকার বলল, এই প্রভাত, বৃষ্টি আসছে, তোমার প্যাকেটটা দরজা থেকে তুলে নিয়ে যাও। প্যাকেট? এখন আবার কিসের প্যাকেট? খাট থেকে নেমে প্যাকেটটা তুলতে গিয়ে সে দেখল আকাশ কালো হয়ে উঠেছে। তার সাথে পাল্লা দিয়ে হাওয়ার বেগও বেড়েছে বেশ। কিন্তু প্রভাতের মনে সেসবের কোনো চাঞ্চল্য নেই। সে বেশিক্ষণ না দাঁড়িয়ে প্যাকেটটা তুলে নিয়ে ঘরে ঢুকে পড়ে। ও ঘরটা এমনিতেই অন্ধকার, শুধু দক্ষিণের জানালাটা খোলা থাকলে এক চিলতে আলো ঘরের মেঝেতে এসে পৌঁছয়। যেন কোনো এক অলৌকিক শক্তি প্রভাতের জন্য আতশ কাচ বের করে ওর ঘরে একটু আলো পৌঁছে দেয়। প্রভাত অলসভাবে এগিয়ে যায় ওর দক্ষিণের জানলার কাছের টেবিলটার দিকে। সেখানে টেবিল ল্যাম্পের আলোয় প্যাকেটটা রাখতেই সে দেখে তাতে লেখা, ফর ইউ প্রভাত, ফ্রম প্রপ ডিপার্টমেন্ট ইনচার্জ সাত্যকী সরকার। আর দেরি না করে এক ঝটকায় প্যাকেটটা ছিঁড়ে ফেলে প্রভাত। আর খুলতেই যে জিনিসটা বেরিয়ে আসে তাতে ওর সারা শরীরে ছড়িয়ে পড়ে একটা বিদ্রুপের হাসি। তার মনে পড়ে যায় সেদিন থিয়েটারে সবার চাপা হাসির দৃশ্য। রাগে অপমানে ওর শরীর উত্তপ্ত হয়ে ওঠে। ওর মনে হয় সাত্যকী যেন সারা ঘরে ঘুরে ঘুরে ওর দিকে তাকিয়ে হাসছে। বড় কানে লাগে সেই শব্দ। নিজের কান চেপে ধরে হাঁপাতে থাকে সে। এমন সময় একটা প্রচন্ড বাজ পড়ে, সাথে শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। প্রভাত সম্বিত ফিরে পায়। একবার টেবিলের দিকে নজর যেতেই সে দেখে প্যাকেটের ছেঁড়া অংশ থেকে বেরিয়ে এসছে একটা লম্বা ঠোঁট। টেবিল ল্যাম্পের আলোয় সেটা চকচক করছে। মুখোশটা দেখে প্রভাতের নিজেকে খুব নিঃস্ব বলে মনে হচ্ছিল। মনে হচ্ছিল সব স্বপ্ন শেষ। এমন সময় প্যাকেটের একটা ছেঁড়া অংশ হাওয়ায় ভেসে ভেসে ওর পায়ের কাছে গিয়ে পড়ল। প্রভাত সেই টুকরোটা হাতে তুলে নিল। তাতে লেখা, আশা করি তোমার ভালো লাগবে মিস্টার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
এইভাবে আরো 3 দিন কেটে গেল। প্রভাত আর থিয়েটারে যেতে পারেনি। ত্রিনাথবাবু ওকে ফোনে বলেছেন ও যেন ঘরেই প্র্যাকটিস করে, কারণ রোলটা গৌণ, মাত্র 12 মিনিটে আছে বলতে একটা ছোট মনোলোগ, একজন গ্রামবাসীকে হত্যা আর কৃষ্ণের হাতে নিহত হওয়া, ব্যাস। সত্যি যদি দাগটা না থাকতো তাহলে হয়তো আমার কত নাম হতো। আমার তো পুরো রোলটা আজও মুখস্থ। আচ্ছা, অল্পেশ কি আমার থেকেও ভালো করবে? যদি সত্যি পারে তাহলে রিহার্সালে আমার প্র্যাকটিস কি আর কেউ মনে রাখবে? নাকি আমি সত্যি সত্যি ব্রাত্য হয়ে গেছি, ঠিক এই বকাসুরের মতো? এ কথা সত্যি যে সময় কারো জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে আরো 2 দিন কেমন যেন চোখের পলকে কেটে গেল, আর উপস্থিত হল সেই চিরকাঙ্ক্ষিত দিন, দ্য গ্র্যান্ড ওপেনিং অফ কৃষ্ণ সহোদর। সকাল থেকে কম করে ত্রিনাথবাবু প্রভাতকে 10 বার ফোন করেছেন, আর প্রতিবার সে শুধু একটা যান্ত্রিক হুঁ বলে তার কথার উত্তর দিয়েছে। নিজে হাতে আজ আরেক একলব্যের বুড়ো আঙুল কাটছিলেন ত্রিনাথবাবু, হয়তো নিজেও সেটা খানিক বুঝেছিলেন। হ্যালো প্রভাত, শোনো, তোমার সিনটা ঠিক সন্ধ্যে 7:05, ভুলেও দেরি করো না। আর হ্যাঁ, তোমার জন্য একটা রিহার্সাল কেবিনের ব্যবস্থা করেছি, ড্রেসিং রুমের পাশের ঘরটা, কেমন? একটু আগে এসে রিহার্সাল করে নিও। ড্রেসিং রুমের পাশের কেবিন, সেটা তো জঞ্জাল রাখার ঘর। মান্যগণ্যি লোকেরা সব আসবে বলে হয়তো এই অভাগার কুরূপ দর্শন করাতে চান না ত্রিনাথবাবু। ত্রিনাথবাবুকে আর কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল সে। মনটা ক্রমশ ভারী হয়ে উঠেছে ওর। এই কদিন ধরে মনের মধ্যে টানা পোড়েনের এক অসম সংঘর্ষে জর্জরিত সে। এখন আর আগের মতো কোনো কিছুই ভালো লাগে না, না খিদে পায়, না ঘুম, এমনকি আজকাল নিজের আত্মবিশ্বাসটাও কেমন যেন মাটিতে মিশে গেছে। বেশিরভাগ সময় নিজের ঘরেই নিজেকে আবদ্ধ রাখে। আসল সত্যিটা হলো, মনে কথা মানতেই চায় না যে সে আর বলরামের রোল করতে পারবে না। আচ্ছা, সত্যি কি সুদর্শন চেহারাই সবকিছু? তবে যে অনেকে বলে অভিনয় সৌন্দর্যের ধার ধারে না, গুণ বিচারে নির্ধারিত হয়, সব কি তাহলে মিথ্যে? কথাটা ভেবেই চোখের কোণটা আর্দ্র হয়ে এল ওর। একবার খাটের পাশের টেবিলটায় রাখা বকাসুরের মুখোশটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই প্রথমবার সে ভালো করে দেখল মুখোশটা। ওর মনে হলো মুখোশটা আদতে খুবই সাধারণ হলেও ওর চোখ দুটো কি গভীর, যেন পৃথিবীর সকল না পাওয়া না বলা কথাগুলো বিলীন হয়ে রয়েছে ওই চোখের মধ্যে। গভীর কালো সেই চোখ দুটোর মনির মধ্যে যেন একটা শূন্যতা থমকে রয়েছে, যেন কোনো এক ব্রাত্য মানুষের চোখের মনি পেলে তবেই সে তার পূর্ণতা লাভ করবে। আজ বহুদিন পর এক অদ্ভুত অনুভূতির সঞ্চার হলো ওর মনে। বিগত বেশ কয়েকদিন সে কাঙ্ক্ষিত রোল হারানোর কষ্টে শরীরের সব শক্তি যেন হারিয়ে ফেলেছে। ওর বয়স যেন এই কয়েকদিনেই বেড়ে গেছে অনেকখানি। হতাশার বোঝায় বাঁক ধরেছে মেরুদণ্ডে। এই দাগ যেন ওর জীবন পাল্টে দিয়েছে কয়েকদিনেই। যাদেরও নিজের হিতাকাঙ্ক্ষী ভাবত তাদের স্বরূপ দেখতে পেয়েছে। সবাই এখন হয় ওকে তাচ্ছিল্য করে, নয়তো দয়া করে। মাঝে মাঝে ওর মনে হয় এই দাগ মেলানিনের নয়, বরং কোনো টেস্টের এক টুকরো লিটমাস কাগজের, যা ওকে চিনিয়ে দিয়েছে কে আপন কে পর। আজকাল কেউ বেশিক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলেই কেমন যেন ওর মনে হয় সে ওকে বিদ্রূপ করছে। মনে মনে হয়তো উৎফুল্ল হচ্ছে সে, ভাবছে কেমন দেখতে না ছেলেটাকে, ইস কি বিশ্রী চেহারা। কিন্তু সত্যিই তো তাই। প্রভাত নিজেও তো তাই মনে করে। পুরো ডান দিকটায় সেই কালো দাগটা এখন যেন দগদগে ঘায়ের মতো হয়ে উঠেছে, ছুলেই অসহ্য ব্যথা যন্ত্রণা। আজকাল সে আয়না দেখাও ছেড়ে দিয়েছে, বড্ড ঘেন্না লাগে ওর নিজেকে। একবার ঘড়িটার দিকে নজর ফেরাতেই দেখল 5টা বাজতে আর মিনিট 10 বাকি। হ্যাঁ, এতক্ষণে বলরামের হয়তো 2 পাঠ হয়েও গেছে। এক পলকের জন্য সে যেন দেখল দর্শকরা চিৎকার জুড়েছে বলরামের জন্য। ত্রিনাথবাবু কল করছেন।
তাই আর দেরি না করে উঠে পড়ল সে। বহুদিন পর সে আজ ঘরের চৌকাঠ ডিঙিয়ে বাইরে পা রাখতে চলেছিল, কিন্তু পার হতে গিয়েও এক মুহূর্তের জন্য ওর মুখের কালো দাগটার কথা মনে পড়তেই কুণ্ঠা বোধ হলো। কিছু একটা উপায় খুঁজতে হবে। তখনই মনে পড়ল ওর সঙ্গে থাকা কস্টিউমে বকাসুরের মুখোশটার কথা। সেটাকে মুখে পড়তেই কেমন যেন একটা অজানা অনুভূতি হলো ওর মধ্যে। মনে হলো যেন একটা অপার্থিব শক্তি বিদ্যুতের মতো মেরুদণ্ড বেয়ে মস্তিষ্কের প্রতিটা স্নায়ুতে ছড়িয়ে পড়ল। ওই মুখোশের সাথে সে যেন আবার ফিরে পেল নিজের হারানো আত্মবিশ্বাসটাকে। হতাশায় বেঁকে যাওয়া মেরুদণ্ডটা আবার টান টান হয়ে উঠল। নিজেই নিজের মধ্যে এই আকস্মিক পরিবর্তনে রীতিমতো তাজ্জব হয়ে গেল। ঘরের মধ্যে ছোট্ট আয়নাটায় গত 3 দিন ধরে সে নিজের মুখ দেখার সাহস পায়নি, কিন্তু আজ পেল। বকাসুরের কালো চোখের ফাঁকে ওর চোখের মণিটা যেন জলজল করছে। এই যেন এক প্রবল আসরিক শক্তির সঞ্চার হয়েছে ওর পুরো শরীর জুড়ে। তার সাথে শরীরের উত্তাপ যেন কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে। আয়নাতে চোখ যেতেই সে দেখল বাঁকা লাল চঞ্চুটা বিকেলের পড়ন্ত আলোতে তীক্ষ্ণ তলোয়ারের মতো ঝলকে উঠছে। বকাসুরেরা কালে কালে জন্ম নিয়েছে শুধু অপমানের প্রতিশোধ নিতে। বাড়ি থেকে থিয়েটারের কেবিনে ঢোকা অবধি রাস্তার সবাই আজ ওকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে দেখছে। কেউ হেসেছে, কেউ অবাক হয়েছে, আবার কেউ কেউ রীতিমতো সন্ত্রস্ত দৃষ্টিতে আপাদমস্তক জরিপ করেছে। ও শুনেছে সবাই যেন মনে মনে বলছে, শাম্ব থিয়েটারের বকাসুর। কিন্তু তাদের এই রিয়াকশনগুলো কেন যেন আজ খুব উপভোগ করছিল সে। এই যেন এক অদ্ভুত আনন্দ। মনে হচ্ছিল ওর যেন পুনর্জন্ম হয়েছে। এবার কেউ যেন ওকে দেখে মুখ সরিয়ে নিচ্ছে না, কেউ বলছে না ও বিশ্রী। হয়তো ভয় সত্যিই তাচ্ছিল্যকে গ্রাস করে, সমাজে ফিরিয়ে আনে মান সম্মান। থিয়েটারের ভেন্যুতে এসে প্রভাত কারোর সাথে সাক্ষাৎ করল না। সোজা কেবিনে ঢুকে বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে পড়ল। ওর জন্য বরাদ্দ কেবিনের অবস্থা শোচনীয়। ঘরময় থিয়েটারের প্রপের জঞ্জালে ভর্তি। প্রভাতের মনে মনে খুব হাসি পেল। হে নন্দদুলাল, এ আপনার কেমন লীলা, যেথা আপন ভ্রাতাকে গোপন করিতে হয়। অডিটোরিয়ামের লাউডস্পিকারে শব্দ শোনা যাচ্ছে। বেশ কিছুক্ষণ সে চোখ বন্ধ করে শুনতে থাকল। এই অকস্মাৎ তীব্র বায়ু যে নগরে কোনো এক অজানা দুর্যোগের বার্তা বহন করিয়া আনিয়াছে, তাহা কি আপনার সম্পূর্ণ অজ্ঞাত? মুখোশের ভেতরে খেলে গেল একটা প্রচ্ছন্ন হাসির রেখা। নিজের এই নতুন রূপ ওর আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তুলল। ও অনুভব করল এই মুখোশ শুধু ওর দাগ নয়, বরং তার থেকেও বেশি কিছু লুকিয়ে ফেলে। নিজের দ্বৈত সত্তাকে বুঝতে পেরে ওর চোখ ঝলকে উঠল। জেগে উঠল এক আদিম প্রবৃত্তি, প্রতিহিংসা। বকাসুরের মুখোশের ভেতর ওর চোখের মণি দুটো যেন কোনো ক্ষুধার্ত সাপদের মতো জ্বলছে। এই ধরাধাম, এই বিশ্ব চরাচর আপনাকে যাহা বলিয়াই চিহ্নিত করিয়াছে ভ্রাতা, তাহা যে আপনার লীলা, তাহা আমার জ্ঞাত। আমি জানি আপনি এই সমগ্র সংসারের ঈশ্বর, ইহার ভাগ্য বিধাতা। এটা কোনো পাঠ হচ্ছে নাকি? নাটকে বলরামের রোল থেকে আমাকে বাদ দিয়ে আপনি ভুল করেছেন শ্রীনাথ বাবু। সেটা আজ সত্যি হয়ে যাবে। বকাসুরের মুখোশে সেই যেন আজ নিজের মধ্যে ছিল না। এই অসুর যেন কোনো পৌরাণিক গল্পকথা নয়, চরম বাস্তব। প্রভাতের মনে হলো এক আসরিক শক্তি যেন ধীরে ধীরে ওর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। ওর কানে কানে কি যেন বলছে, নায়ক নয়, নায়ক নয়, এই শাম্ব থিয়েটারের জুবিলি শোয়ের স্টার হবে খলনায়ক। আর আজ আমি সেটাই করে দেখাবো। একবার স্ক্রিপ্টটা হাতে তুলে নিল। হে নন্দদুলাল, শোনো এই ত্রাহি ত্রাহি রব। আপনার শান্তির নীড়ে আজ কেন এই কলরব? পরিত্রাণ হেতু হেথা নগরবাসী চঞ্চল, স্বয়ং ঈশ্বরের উপস্থিতি সত্ত্বেও আজ আমি উজ্জ্বল। পড়তে পড়তে ওর মুখে একটা হাসির ঝিলিক খেলে গেল। মুহূর্তের মধ্যে ওর বিরুদ্ধে সব অপমান, ষড়যন্ত্র সবকিছু যেন মাথার ভিতর তালগোল পাকিয়ে যেতে লাগলো। আর সেদিন সাত্তকীর সেই হাসিটা মনে পড়তেই ওর মনে জেগে উঠল একটা চাপা ক্রোধ। বকাসুরের কস্টিউমের মধ্যে ওর মনে হলো
হাতের নাগালে সাত্যকীকে পেলে আজও কাঁচা চিবিয়ে খাবে। এই প্রভাত, গেট রেডি, তোর এন্ট্রি আছে এখন। এবার আমার পালা। বকাসুরের ডানাটা হাতের মধ্যে গলাতে গলাতে নিজের মনোলোকটা মনে মনে আরেকবার আউড়ে নিল সে। এ যেন সত্যি ওর জন্যই লেখা, এ যেন সব ব্রাত্যদের প্রতিহিংসার আস্ফালন। হাতের আঙুলে তীক্ষ্ণ স্টিলের নখগুলো পরে সে এগিয়ে গেল স্টেজের দিকে। এমন সময় দূর হইতে শোনা গেল ত্রাহি ত্রাহি রব। কি হইয়াছে বিশ্বম্ভর? প্রভু, এই ভীষণ পক্ষী হইতে রক্ষা করো মোরে। কোথাও মোর লুকাইবার স্থান নাই, কোথা যাই কোথায় লুকাই। ত্রিনাথবাবুর দিকে তাকাতে এসে বুঝল নাটক আশানুরূপ হচ্ছে না এবং তিনি বেশ হতাশ। প্রভাতকে দেখে শুধু একবার কাষ্ঠ হাসলেন, কিন্তু প্রভাত উত্তর দিল না। ওর মনের মধ্যে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, ত্রাহি ত্রাহি রব না, আমি দেখাবো কাকে বলে ত্রাহি ত্রাহি রব, আমি দেখাবো। সে ডান দিকের ফার্স্ট উইং দিয়ে স্টেজে ঢুকতেই একটা লাল আলো ফোকাস করা হলো ওর উপর। দর্শকেরা এতক্ষণ অল্পেশের নিম্নমানের অভিনয়ে বিরক্ত হয়ে উঠেছিল। তারা অনেক আগের থেকেই শোরগোল করছিল। প্রভাতের কানে এলো কে যেন দর্শকদের মধ্যে থেকে বলছে, এই কাকতারুয়াটাকে কে ওঠালো রে, নামাও নামাও। প্রভাত নিজের চোখ দুটো বন্ধ করে নিল। ওর মনে হলো ঠিক যেমন সেদিন তাকে দেখে সাত্যকী হেসেছিল, আজকেও সবাই তাই করছে। তবে আজও কোনো ভ্রুক্ষেপ করল না, বরঞ্চ নিজের পাঠ শুরু করল। এবার আমার পালা। হে নন্দদুলাল, শোনো এই ত্রাহি ত্রাহি রব, আপনার শান্তির নীড়ে আজ কেন এই কলরব? পরিত্রাণ হেতু হেথা নগরবাসী চঞ্চল, স্বয়ং ঈশ্বরের উপস্থিতি সত্ত্বেও আজ আমি উজ্জ্বল। কালান্তক কীট আমি নরাধম, অধর্মের বীজ আমি সত্যের সমন। দেবতা নই, আমি নরকের অসুর, আমি মর্ত্যের নরাধম, অসুর শ্রেষ্ঠ বকাসুর। এমন পৈশাচিক হাসি ইতিপূর্বে কেউ কোথাও শোনেনি। এ যেন নরকের কালকুহকের ধ্বনি। সাথে সাথে দর্শকদের মধ্যে নেমে এলো একটা হিম শীতল নিস্তব্ধতা। তাদের মধ্যে যেন খেলে গেল একটা ভয়ের স্রোত। যারা মিনিট কয়েক পূর্বেও ভেবেছিল সিট ছেড়ে চলে যাবে, তারাও যেন কেমন ভয়ে সিটিয়ে বসে পড়ল। ব্যাক স্টেজের সবাই বিহ্বল দৃষ্টিতে চেয়ে রইল প্রভাতের দিকে। এই যেন সত্যিই বকাসুরের আবির্ভাব হয়েছে। প্রভাতের হাসির জোরে পুরো অডিটোরিয়ামের প্রতিটা কোণা ততক্ষণে কাঁপতে শুরু করেছে। ও সারা শরীরে লেগে থাকা নকল পালকগুলো কোনো এক অলৌকিক শক্তির বলে যেন নড়ে উঠছে বারবার। এটা অসম্ভব। প্রভু, এই ভীষণ পক্ষী হইতে রক্ষা করো মোরে। কোথাও মোর লুকাইবার স্থান নাই। স্টেজের লাইট পরিবর্তনের ইঙ্গিত পেয়ে সাত্যকী উঠে গিয়ে নিজের পাঠ শুরু করল। খানিক পরেই গ্রামবাসীকে নিহত করার সিন, কিন্তু থিয়েটারের কারো সেদিকে লক্ষ্য নেই। সবাই শুধু চেয়ে রয়েছে স্টেজের অন্ধকারে দাঁড়িয়ে থাকা প্রভাতের দিকে। প্রভাত কেমন একটা ঘোরের মধ্যে ছিল, কিন্তু সাত্যকীর গলার স্বর পেতেই ওর মস্তিষ্কের প্রতিটা স্নায়ুতে ছড়িয়ে পড়ল সহস্র উল্কার তেজ। নিজের উপর নিয়ন্ত্রণ রাখা দুঃসাধ্য হয়ে উঠল ওর। মনে হলো এই বকাসুরের শরীর যেন চিড়ে ফেলতে চায় ওকে। ও রক্ত পান করে তবেই তৃপ্ত হবে। রাগে সে থরথর করে কাঁপতে শুরু করলো। আর সেই মুহূর্তেই আবার অনুভব করলো সেই শিহরণটা যেটা মুখোশটা পরার মুহূর্তেও মনে হয়েছিল। সে স্পষ্ট বুঝতে পারল গালের কালো দাগটা একটা জ্বালা হচ্ছে। সেটা তার কাছে প্রতিশোধ চাইছে। সেটা যেন বলছে, অনেক হলো এই নীতিবাক্য, এবার থাক। এক লহমায় স্টেজের এত লোকের শব্দ, মিউজিক, এমনকি সাত্যকীর গলার আওয়াজ অবধি আর শুনতে পেল না প্রভাত। সে দেখল সুদূর কলকাতার থিয়েটারের গণ্ডি ছাড়িয়ে সে যেন কয়েক মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছে তার গ্রামে। সেখানে তার মায়ের চোখের জল, তার বোনের হতাশায় শুকনো মুখ, আর মোড়লের লোকেদের বিদ্রুপের আওয়াজ ওর কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। আমাকে ঘরের হিরো। তারা যেন সমবেতভাবে ওর দিকে তাকিয়ে হাসছে। সে অনুভব করলো
নিজের বুকের মধ্যে একটা চাপা হতাশা যেন অজগর সাপের মতো ধীরে ধীরে ওর হৃদস্পন্দন বন্ধ করতে এগিয়ে আসছে। এই অমানসিক কষ্ট সে আর সইতে পারছে না। সে সত্যিই পরিত্রাণ চায়, কিন্তু যুগে যুগে হতাশায় জর্জরিত মানুষের কাছে আলো পৌঁছানোর পূর্বে উপস্থিত হয়েছে অন্ধকার। সেই অন্ধকার সর্বান্তকরণের চেষ্টা করেছে মানুষকে নরাধম করার। এবারেও তার অন্যথা হয়নি। প্রভাতের শুভ বুদ্ধির উদয় হওয়ার আগে মস্তিষ্কের কোনো এক গভীরতম কক্ষ থেকে যেন ডাক দিল স্বয়ং বকাসুর। কে নরাধম? এই অবিচার যুগে যুগে যারা সহ্য করে তারা, না যারা এই অবিচার করে? প্রভাত নিথরভাবে দাঁড়িয়ে আছে। ওর রোলের কথাও যেন সব ভুলে গিয়েছে। এই বকাসুরের শব্দ কার? এই গলা যে আমার। আমি তোমার মধ্যেই আছি প্রভাত। এই স্বর তোমারই, আর আমি যে একান্ত তোমার নিজস্ব, তোমার একমাত্র সখা। সেই বকাসুরের পোশাকের ভেতর দরদর করে ঘামতে লাগলো সে। নিজের মানসিক এই টানা পড়েনে প্রভাত রীতিমতো সন্ত্রস্ত। কি হলো? কি পাঠ ভুলে গেছে নাকি? তার কয়েক মুহূর্ত পূর্বে দুর্দান্ত এন্ট্রিতে লোকজন যেমন খুশি হয়েছিল, এবার ওকে পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখে তারা আবার চিৎকার জুড়েছে। এদিকে সাত্তকীর মুখ যেন এই মুহূর্তে ওর কাছে পৃথিবীর সব থেকে বিভৎস মুখ বলে মনে হলো। আর ক্ষণে ক্ষণে সেটা যেন বদলে যাচ্ছে সেই সব মানুষের মুখে যা প্রভাতকে সারা জীবন নিচু করেছে, ওকে অপমান করেছে। তাহার ক্ষিপ্র বেগ ও আসুরিক শক্তির নিকট প্রান্তরক্ষী বাহিনী পরাজিত হইয়াছে। নগরের গোপালকদের অনেকেই গৃহে ফিরে নাই প্রভু। আমি নিশ্চিত রূপে বলতে পারি এই পক্ষী কোনো সাধারণ বিহঙ্গ নহে, ইহা নিশ্চিত মথুরা নরেশের দূত। নিজের মস্তিষ্কের ভ্রমে সে যেন এক দিকভ্রান্ত পথিক। ওর উদ্ধারকারী ওকে বলছে, ওকে তুমি শাস্তি দাও প্রভাত, ওকে শাস্তি দাও। আর নিজের রাগ সম্বরণ করতে পারল না সে। এ যেন এক অসহ্য ঘৃণা, এর থেকে কোনো মুক্তি নেই। মাথায় শুধু দামামার মতো কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ওকে শাস্তি দাও প্রভাত। যন্ত্রণায় কেঁপে উঠল সে, কিন্তু পরক্ষণেই তার চোখে ঝিলিক দিয়ে উঠল কালীয় নাগের বিষ। আর সে না চাইতেই উঠে এলো ও স্টিলের নখ লাগানো ডান হাতটা। সেটা যেন কয়েক শতাব্দী ধরে তৃষ্ণার্ত। আজই যেন সেই চিরতৃষ্ণা নিবারণের দিন। হয়তো ত্রিনাথবাবু বুঝতে পেরেছিলেন কিছু একটা অঘটন ঘটতে চলেছে, তাই ইশারাতে তিনি গার্ডদের ইঙ্গিত করতে যাবেন, কিন্তু সেই সুযোগ তিনি পেলেন না। যতক্ষণে সিকিউরিটি গার্ডরা প্রভাতকে ধরবে তার আগেই সে ধূমকেতুর মতো ছুটে গিয়ে সাত্তকীর গলায় বসিয়ে দিল নিজের ধারালো নখ। এমনকি গার্ডরা ওকে চেপে ধরতে গিয়ে যখন মাটিতে ফেলে দেয়, ওর বকাসুরের মুখোশ ভেঙে গিয়েছিল। ত্রিনাথবাবু ওর মুখের অভিব্যক্তি দেখে কেঁপে উঠেছিলেন। তিনি যাকে দেখেছিলেন সে তার নাম না জানা গায়ের ছেলে প্রভাত ছিল না। ওর মুখের ডান দিকের কালো দাগটা ভীষণ বিশ্রী দেখাচ্ছিল, যেন বকাসুর তার সাদা খোলস ছেড়ে উন্মুক্ত করেছে নিজের কদর্য রূপ। মেঝেতে আছাড় খেয়ে ওর কষ বেয়ে ঝরে পড়ছিল রক্ত, কিন্তু তাতে ওর কিচ্ছু যায় আসেনি। দেবতা নই আমি অসুর। আমি মর্তের নরাধম, অসুর শ্রেষ্ঠ বকাসুর। সে তখনও তার ডায়লগ বলে চলেছে তার গুরু ত্রিনাথ বাবুর উদ্দেশ্যে। তার পাঠ তখনও শেষ হয়নি। শুধু ত্রিনাথ বাবু না, পুরো শাম্ব থিয়েটার কোনোদিন সেই ঘটনা ভুলতে পারেনি। ঈর্ষা, লোভ এবং প্রতিহিংসা আসলে সেই তামসিক প্রবৃত্তি যা মানুষকে টেনে নিয়ে যায় অসুরের দিকে। বিনিময়ে সে পায় বকাসুরের সাহচর্য। তার হৃদয়ে সে অজান্তেই রোপণ করে পাপের বীজ, যাতে বিলুপ্ত হয় কৃষ্ণপ্রেম এবং জ্বলতে হয় বাসুকী নাগের অনলে। এতক্ষণ আপনি শুনছিলেন দেবদত্ত চট্টরাজের কাহিনী দেবতা নই আমি অসুর, অনলি অন রেডিও মিলন 90.4 FM। প্রভাতের চরিত্রে সায়ন, ত্রিনাথবাবুর ভূমিকায় দীপক, অল্পেশের চরিত্রে মলয়, সাত্তকীর ভূমিকায় শঙ্কর, শ্রীকান্ত আগারওয়াল এবং অন্যান্য চরিত্রে সৌরভ, ডাক্তারের চরিত্রে
শুভদীপ, অলোকের ভূমিকায় রথিন এবং বিভিন্ন চরিত্রে মধুরা, গল্প পাঠে দীপঙ্কর, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী রবিবার আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।